হ্যালো, আজ আমরা ক্লাস 10-এর তৃতীয় অধ্যায়, দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের রাসায়নিক গণনা এই ক্লাসটি নিয়ে এসেছি। এই ক্লাসের ক্ষেত্রে প্রয়োজনীয় নোটস ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আমরা এই ভিডিওটা পুরোটা দেখলে এখান থেকে যতগুলো প্রশ্ন আমাদের আসতে পারে সলিউশন আমরা করতে পারবো। ওকে, তো চলো শুরু করি রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা মানে কি? মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে কি পরিমাণ বিক্রিয়ক পদার্থ, কি পরিমাণ বিক্রিয়জাত পদার্থ তৈরি করতে পারে সেই গণনা এই চ্যাপ্টারে দেখানো হবে। গণনা বিভিন্ন টাইপের হতে পারে। কি বললাম? কি পরিমাণ বিক্রিয়ক পদার্থ কি পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তা পরিমাপ। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই পরিমাপ করতে শিখব এই চ্যাপ্টারের। কিরকম? রাসায়নিক বিক্রিয়া কি? তাহলে এই চ্যাপ্টারে আমরা শিখব রাসায়নিক বিক্রিয়া কি, রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে ধারণা নেব। 2, রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ কি তা শিখব এবং পদ্ধতি শিখব, কি পদ্ধতিতে আমরা এই পরিমাপ বা গণনা করতে পারি। পরিমাপ বিভিন্ন হতে পারে, যেমন ধরো ওজন সংক্রান্ত, ওজন আয়তন সংক্রান্ত, মোল আয়তন সংক্রান্ত আমরা প্রবলেম করে দেখব। ওকে, ক্লিয়ার? চ্যাপ্টারটা কি বুঝেছে, কি বলতে চেয়েছে আশা করি ক্লিয়ার করানো গেছে। প্রথমত আছে রাসায়নিক বিক্রিয়া কি। রাসায়নিক বিক্রিয়া কি? যে পদ্ধতিতে একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে অন্য ধর্ম বিশিষ্ট একাধিক পদার্থ তৈরি করে বা একাধিক পদার্থ সংযুক্ত হয়ে এক বা একাধিক নূতন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। ক্লিয়ার? যে প্রক্রিয়ায় একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে একাধিক নূতন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করে বা একাধিক পদার্থর সংযুক্তি ঘটে নূতন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ তৈরি করবে তাকে আমরা বলছি রাসায়নিক বিক্রিয়া। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াতে আমরা একটা পদার্থ থেকে এই পদার্থগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা বলছি, যে পদার্থ থেকে তাকে আমরা বলছি বিক্রিয়ক পদার্থ। যে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থগুলো তৈরি হচ্ছে তাকে আমরা বলি বিক্রিয়াজাত পদার্থ। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে প্রথম যে এ একটি পদার্থ ভেঙে গিয়ে বিশ্লিষ্ট হয়ে বিসি নামক দুটো পদার্থ তৈরি করেছে এক্ষেত্রে, তাহলে এ হচ্ছে গিয়ে বিক্রিয়ক। যে নতুন পদার্থটা তৈরি করলো বি এবং সি তাকে বলছি বিক্রিয়াজাত পদার্থ। এ এবং বি এক্ষেত্রে দুটো পদার্থ তাদের সংযুক্তি ঘটে নতুন সি এবং ডি পদার্থ তৈরি করেছে, তাহলে এখানে বিক্রিয়ক পদার্থ কোনগুলো? এ এবং বি। বিক্রিয়াজাত পদার্থ কোনগুলো? সি এবং ডি হচ্ছে। আচ্ছা, এবারে রাসায়নিক সমীকরণ কি? যেমন ধরো আমি কথাটা, এই যে একটা রাসায়নিক বিক্রিয়ার কথা বলছি, যেমন ধরো বললাম তোমাকে যে পটাশিয়াম ক্লোরেট বিশ্লিষ্ট হয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন করলো। এই যে একটা রাসায়নিক বিক্রিয়ার কথা আমি বললাম,
সেগুলোকে আমরা যখন সংকেতের সাহায্যে বা চিহ্ন প্রয়োগ করে যদি আমরা কোনো রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করি সংক্ষেপে, তাকে আমরা বলছি রাসায়নিক সমীকরণ। যেমন ধরো আমি বললাম পটাশিয়াম ক্লোরেট KClO3 বিশ্লিষ্ট হয়ে যে দুটো পদার্থ তৈরি করছে KCl আর অক্সিজেন। এখানে প্রত্যেকটা পদার্থ পটাশিয়াম ক্লোরাইড সংকেত KClO3 তৈরি করেছে পটাশিয়াম ক্লোরাইড KCl এবং তৈরি করেছে অক্সিজেন O2। এটার প্রত্যেকটা চিহ্ন এবং সংকেতের সাহায্যে আমরা এই যে পুরো প্রক্রিয়াটা রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা লিখলাম, একে আমরা বলছি রাসায়নিক সমীকরণ। এই রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে আমরা একটা তীর চিহ্ন দিয়েছি, তীর চিহ্নের বাম দিকে যেগুলো থাকছে তাকে আমরা কি বলেছি? বিক্রিয়ক। তীর চিহ্নের ডান দিকে যেগুলো থাকছে তাকে আমরা বলছি বিক্রিয়াজাত পদার্থ। এবারে এই যে পদার্থগুলো তৈরি হলো সেইটাকে আমরা চিহ্ন সংকেতের সাহায্যে লিখছি, সেইটাকে আমরা অ্যাকচুয়ালি এইটাকে সমতা বিধান করে লিখিনি। সমতা বিধানের প্রশ্ন কি হলো না, ল্যাভোইসিয়ে বললেন যে কোনো রাসায়নিক বিক্রিয়া, কি কনসেপ্টটা দেওয়া হলো, তাহলে রাসায়নিক বিক্রিয়া কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, রাসায়নিক সমীকরণ ক্লিয়ার হয়েছে। ল্যাভোইসিয়ে ভর সংরক্ষণ নীতি বললেন একটা রাসায়নিক বিক্রিয়ার। ল্যাভোইসিয়ে কি নীতি বললেন? ভর সংরক্ষণ নীতি। কি বললেন? বললেন কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার আগের মোট ভর এবং বিক্রিয়ার পরে মোট ভর অপরিবর্তিত থাকে। ক্লিয়ার? বিক্রিয়ার আগে এটার যা ভর ছিল, বিক্রিয়ার পরে যে পদার্থগুলো তৈরি হলো তাদের মোট ভর সবসময় স্থির থাকবে। সেটা ভরের সংরক্ষণ নীতি অনুসরণ করছে। কে বললেন? ল্যাভোইসিয়ে বললেন। ওকে, ল্যাভোইসিয়ে বললেন। আরেকজন আইনস্টাইন কি বললেন? তিনি ভর ও শক্তির নিত্যতা সূত্র বললেন। কোথার থেকে? আপেক্ষিকতাবাদ সূত্রের থেকে, অর্থাৎ E=mc²। এটা বললেন। এক্ষেত্রে কি বলছেন না, প্রত্যেকটি রাসায়নিক বিক্রিয়া, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবারে বলছি, এখানে এই সেকেন্ড কনসেপ্টটা কে দিলেন? ভর ও শক্তি নিত্যতা সূত্র আইনস্টাইন। কি দেখা গেছে? দেখা গেছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সবসময় দুটো থাকবে, একটা তাপগ্রাহী আর তাপমোচী। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়া হলেই বিক্রিয়াতে তাপ হয় উৎপন্ন হবে, না হলে তাপ শোষণ ঘটবে। অর্থাৎ বিক্রিয়ার পরে তাপ উৎপন্ন হবে, তাহলে সেটাকে আমরা বলছি তাপমোচী, বা বিক্রিয়ার ফলে তাপ কিছুটা শোষণ ঘটবে, অর্থাৎ ঠান্ডা হয়ে যাবে, তাপশক্তির পরিবর্তন ঘটবে। পরিবর্তন ঘটছে মানে সেই তাপশক্তিটা আসছে কোত্থেকে? আইনস্টাইন বলছেন যে এই যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ তাদের মধ্যে ভরের সামান্য পরিবর্তন ঘটে, যে পরিবর্তনটা শক্তিতে রূপান্তরিত হয় কোন সূত্র মেনটেন করে? E=mc²। কি বললাম? তাহলে এখানে এই যে এমটা পরিবর্তিত ভর কি হয়ে যাচ্ছে? শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ল্যাভোইসিয়ে বললেন পুরো ভরটা অপরিবর্তিত থাকে, কিন্তু পরীক্ষা দিন যত এগিয়েছে তখন দেখা গেছে যে কোনো রাসায়নিক বিক্রিয়া মানে হয় সেটা তাপগ্রাহী হবে, না হয় সেটা তাপমোচী হবে, অর্থাৎ তাপের পরিবর্তন ঘটছে। তাহলে এই তাপটা আসছে কোথা থেকে? আইনস্টাইন তার আপেক্ষিকতাবাদ তত্ত্বের সাহায্যে E=mc² তত্ত্ব প্রতিষ্ঠা করলেন এবং সেখানে ভর ও শক্তির নিত্যতা সূত্র বললেন। তিনি বললেন যে রাসায়নিক বিক্রিয়ার আগে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলোর যা মোট ভর ছিল, বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট ভর সবসময় সমান থাকবে না, পরিবর্তন হবে। তবে সেই পরিবর্তনটা খুব সামান্য। সেই সামান্য পরিবর্তনটিত ভরটা শক্তিতে, অর্থাৎ তাপশক্তিতে রূপান্তরিত হবে। হয় এর ভরটা বেশি হবে বিক্রিয়াজাত পদার্থের, না হয় বিক্রিয়াজাত পদার্থের ভর কম হবে। ক্লিয়ার? তাহলে ভরটা কিসে রূপান্তরিত হচ্ছে? তাপে রূপান্তরিত হচ্ছে। ক্লিয়ার? এটা কোন সূত্র মেনটেন করে? E=mc², যেখানে সি কি?
সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগ। তবে এই যে পরিবর্তনটা অর্থাৎ ভরের পরিবর্তন এত নগণ্য হয়, সেক্ষেত্রে এই পরিবর্তনটাকে আমরা পরিমাপের মধ্যে আনব না। কিন্তু যদি আমাদের প্রশ্ন করা হয় যে রাসায়নিক বিক্রিয়ায় তাপমোচী এবং তাপগ্রাহী পরিবর্তন দেখা যায়, অর্থাৎ তাপের উদ্ভব কিভাবে হয় না, আইনস্টাইনের ভর ও শক্তি নিত্যতার সূত্র থেকে আমরা জানি পরিবর্তিত ভর শক্তিতে রূপান্তরিত হয়। এক্ষেত্রে শক্তিটা হচ্ছে গিয়ে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, যে কারণে প্রক্রিয়াতে তাপের উদ্ভব ঘটে বা তাপের শোষণ ঘটে। ক্লিয়ার হলো কথাটা? আচ্ছা, তাহলে এই যে কনসেপ্টটা আমরা পেলাম, এই কনসেপ্টটাকে ধরেই আমরা কিন্তু এই চ্যাপ্টার এগোবো। ভর সংরক্ষণ নীতি মানে বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভরটা সমান হবে। এই ধারণা থেকে আমরা একটা বিশেষ কনসেপ্ট নিই, কি না, বিক্রিয়ক পদার্থে উপস্থিত মোট পরমাণু সংখ্যা বিক্রিয়াজাত পদার্থের অবস্থিত মোট পরমাণু সংখ্যার সমান। কথাটা ক্লিয়ার করা যাক। বিক্রিয়ক পদার্থে মোট পরমাণু সংখ্যা সমান বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণু সংখ্যা। এই যে বিক্রিয়ক পদার্থ, এখানে যে রাসায়নিক বিক্রিয়াটা আমি উদাহরণ দিয়েছি, কে যতটুকুলো পরমাণু থাকবে ওইখানে ওই পাশে ততগুলো পরমাণু থাকবে, কারণ ভর সংরক্ষণ নীতি মেনটেন করে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে যে বিক্রিয়াটা লিখেছি সেই বিক্রিয়াটা কি সঠিক রাসায়নিক সমীকরণ দিয়ে প্রকাশ করতে পেরেছি? দেখে নিন, দুটো কথা বলছি। এখানে দেখো কে কটা ছিল পরমাণু? একটা। এখানে কটা? একটা। সিএল কটা? একটা। এখানে কটা? একটা। CO3 ও কটা? অক্সিজেন পরমাণু কটা? তিনটে। এখানে কটা? দুটো। কিন্তু এটা তো রাসায়নিক বিক্রিয়া মানে অবশ্যই ভর সংরক্ষণ নীতি হবে। তাহলে এখানে কিন্তু পরমাণু সংখ্যা বিক্রিয়ক ও বিক্রিয়াজাতের পদার্থের ক্ষেত্রে সমান নেই। তাই রাসায়নিক সমীকরণ যখনই আমি লিখব, ওই সমান করে এই তীর চিহ্নটাকে তুলে সমান চিহ্ন দিয়ে লিখব। ক্লিয়ার? তাহলে রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতিটা কি? রাসায়নিক সমীকরণের সংজ্ঞাটা আমরা কি বলবো? একটু মডারেট করে বলি, আগে যা বলেছিলাম। কি বলছি? বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থকে চিহ্ন ও সংকেতের সাহায্যে সমতা বিধান করে সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। আরেকবার, কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের চিহ্ন ও সংকেতের সাহায্যে সমতা বিধান করে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। তাহলে সমতা বিধান করলে এখানে তীর চিহ্নটা কিন্তু আমরা তুলে নিয়ে সমান চিহ্ন দেব। কখন? যখন এপাশের পরমাণু সংখ্যা এপাশের পরমাণু সংখ্যা সমান হবে। কিভাবে আমি করেছি দেখো, এখানটাতে এখানে একটা 2 দিলাম, এখানে একটা 2 দিলাম, এখানে একটা 3 দিলাম, দেখো সমান হয়েছে। এখন কে দুটো, এখানে দুটো, ক্লোরিন দুটো, এপাশে দুটো, অক্সিজেন 3 2 6, 3 2 6। ওকে, তাহলে প্রত্যেকটা পরমাণু সমান হয়েছে। তাহলে আমি যখন রাসায়নিক সমীকরণ লিখব তখন অবশ্যই সেই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যার সমান ঘটিয়ে আমি তাহলে সমান লিখে আমরা সমতা বিধান করে তাহলে সমীকরণটাকে আমরা প্রকাশ করব। এবারে আমরা কিভাবে রাসায়নিক গণনা করব, অর্থাৎ আমরা রাসায়নিক কোনো একটা বিক্রিয়া সম্পর্কে জানবার পর সেই বিক্রিয়াটাকে রাসায়নিক সমীকরণ রূপে প্রকাশ করব, অবশ্যই সমতা বিধান করে। সেই সমীকরণ থেকে আমরা বলতে পারবো যে প্রত্যেকটা বিক্রিয়ক পদার্থ কি পরিমাণ বিক্রিয়াজাত পদার্থের তৈরি করছে। যেমন ওই বিক্রিয়াটাকে আমরা নিই, যেমন ধরো আমাকে বলেছে অক্সিজেন প্রস্তুতিটিতে অক্সিজেন
প্রস্তুতিতে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যায়? দেখো, আমাকে বলেছে অক্সিজেন প্রস্তুতি ঘটছে, তাহলে রাসায়নিক পরিবর্তন ঘটছে, রাসায়নিক বিক্রিয়া ঘটছে। গণনা কি দিয়েছে না, পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন যে পাওয়া যায় তার এত গ্রাম, অর্থাৎ 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে কত অক্সিজেন পাওয়া যাবে। তাহলে স্টেপ কি? ফার্স্ট অফ অল, অক্সিজেন প্রস্তুতিতে যে পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন পাওয়া যায় তার রাসায়নিক সমীকরণটা স্টেপ 1-এ লেখো। স্টেপ 1 কি সমীকরণ? কি সমীকরণ? রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ কি লিখবো? পটাশিয়াম ক্লোরেট থেকে হলে আমি সমতা বিধান করে একদম লিখছি। এটা কিন্তু ভালো করে আমাকে মনে রাখতে হবে, সমতা বিধান করে সমীকরণগুলো +3O2, অর্থাৎ যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটার আমরা রাসায়নিক সমীকরণ লিখেছি অবশ্যই সমতা বিধান করে। তাহলে কি না, আমাকে এখানে বলছে যখন সমতা বিধান করে লিখেছি এবং ল্যাভয়েসিও বলেছিল যে ভরের যা উৎপন্ন হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে তাই। স্টেপ 2 আমাদের ক্ষেত্রে, স্টেপ 2 প্রত্যেকটি পদার্থের যা থেকে যা তার আণবিক ওজন আমরা নির্ণয় করব যদি সেটা ওজন সংক্রান্ত প্রবলেম হয়। এক্ষেত্রে ওজন অর্থাৎ পটাশিয়াম ক্লোরেটের ওজন কত, সেখান থেকে অক্সিজেন কত গ্রাম তত ওজন নির্ণয় করতে বলেছে। তাহলে প্রবলেমটা কি আছে না, গণনাতে দেওয়া আছে ওজন সংক্রান্ত প্রবলেম। ওজন গণনা, ওজন গণনা, অর্থাৎ এত গ্রাম থেকে কত গ্রাম। সেক্ষেত্রে আমরা পটাশিয়াম ক্লোরেট, এইটা পটাশিয়াম ক্লোরেট KClO3, তার আণবিক ওজন আমাকে ক্যালকুলেট করতে হবে। এবারে তোমাদের ক্ষেত্রে পারমাণবিক ওজন আমাদের ক্ষেত্রে দেওয়া থাকবে প্রবলেমে, যদি নাও থাকে তাহলে আমাকে মনে রাখতে হবে, কিন্তু বেসিক্যালি 100% ক্ষেত্রে আমাদের লেভেলে এই প্রত্যেকটি মৌলের পারমাণবিক ওজন দেওয়া থাকবে। যেরকম আমাকে দেওয়া হচ্ছে কে পারমাণবিক ওজন 39, Cl পারমাণবিক ওজন 35.5, অক্সিজেন পারমাণবিক ওজন 16। তাহলে কি হচ্ছে না, এইটার কি বলছে, 2 অণু পটাশিয়াম ক্লোরেট থেকে 2 অণু পটাশিয়াম ক্লোরাইড এবং 3 অণু অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে 1 অণু পটাশিয়াম ক্লোরেটের ওজন কত? স্টেপ 2তে আমি কি করব, যেটা থেকে যেটা নির্ণয় করতে বলেছে ওই দুটোর আণবিক ওজন প্রথমত নির্ণয় করব। এখানে কোনটা থেকে বলেছে? পটাশিয়াম ক্লোরেট থেকে। তাহলে KClO3-র আণবিক ওজন নির্ণয় করব, KClO3-র আণবিক ওজন নির্ণয় করব। আর কি বের করতে বলেছে? কত গ্রাম অক্সিজেন, O3-র আণবিক ওজন নির্ণয় করব। এইখানটাতেই আমরা করে নিতে পারি কে কত, কিভাবে করব? কে একটা পরমাণু আছে 39, প্লাস ক্লোরিন কতগুলো পরমাণু আছে? একটা 35.5, অক্সিজেন কতগুলো পরমাণু আছে? 3টে, পারমাণবিক ওজন 16, তাহলে 16 গুণিতক 3 হচ্ছে পারমাণবিক ওজন। করে আমরা আণবিক ওজন ক্যালকুলেট করছি 39, 35.5 প্লাস 48, তার 8 5 13, 13 9 22, 2 6, 3 9 9 3 12। ওকে, কি আছে দেখো। এবারে অক্সিজেন পারমাণবিক ওজন কত? 16। কটা পরমাণু নিয়ে অণুটা গঠিত হচ্ছে? দুটো, তার আণবিক ওজন কত হচ্ছে? 32।
কি পেয়েছি এবারে দেখো, এই রাসায়নিক সমীকরণটা থেকে আমরা পাই 2 আণবিক ওজন পটাশিয়াম ক্লোরাইড থেকে 3 আণবিক ওজনের অক্সিজেন আমরা পাই। এটাই ঐকিক নিয়ম, এটা তোমাকে শিখতে হবে। তাহলে কি, তাহলে 2 আয়তন পটাশিয়াম ক্লোরাইড থেকে 3 আণবিক ওজনের অক্সিজেন পাচ্ছি। তাহলে কি লিখব, 2 × 112.5 গ্রাম KClO3 থেকে অক্সিজেন পাই কত, 32 এক আণবিক ওজন, 3 × 32 গ্রাম। ক্লিয়ার হয়েছে? 3 এক আণবিক ওজন মানে 32। তাহলে 1 থেকে কত পাই, 3 × 32/2 × 122.5 গ্রাম। অঙ্কে দিয়েছে 24.5 গ্রাম থেকে আমরা পাবো 3 × 32/2 122.5 × 24.5। কাটাকাটি করলে এটা মনে হচ্ছে 5 দিয়ে কাটছে। ওকে, এটা 16, 5 × 5 = 25, 5 × 4 = 22, মানে 48/5 ওকে গ্রাম। তাহলে ভাগ করলে আসছে 5 × 9 = 45, 3 × 5 = 6 = 30 গ্রাম অক্সিজেন। তাহলে আমাকে এখানে অক্সিজেন প্রস্তুতিতে এই যে অঙ্কটা দেওয়া হলো, স্টেপটা কি ফলো করলাম, স্টেপ 1 প্রথমেই আমাকে যে রাসায়নিক বিক্রিয়া দিয়েছে তার রাসায়নিক সমীকরণটা লেখা। অবশ্যই আবার রিপিট করছি, সমতা বিধান করে লেখা। স্টেপ 2, যেটার থেকে যেটা বলেছে সেটা কি সংক্রান্ত দেখতে হবে। এক্ষেত্রে প্রশ্নটা দেওয়া ছিল ওজন থেকে ওজন সংক্রান্ত, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড এত গ্রাম থেকে কত গ্রাম অক্সিজেন পাবো। তাই আমরা আণবিক ওজনটাকে স্টেপ 2তে ক্যালকুলেট করেছি। আণবিক ওজন কোনটার যেটার থেকে যেটা পাওয়া যাচ্ছে বলছি, যেহেতু পটাশিয়াম ক্লোরাইড তার আণবিক ওজন ক্যালকুলেট করেছি। এই সমীকরণ বলছে 2 আণবিক ওজনের পটাশিয়াম ক্লোরাইড থেকে 3 আণবিক ওজনের অক্সিজেন আমরা পেতে পারি। এই সমীকরণ বলছে, সেইটা ঐকিক নিয়মে লিখে ফেলবো। এবারে প্রশ্নটাতে যেটা যত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন কত গ্রাম পাবো সেটা আমি ঐকিক নিয়মে ক্যালকুলেশন করেছি। বলো ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। এরপরে একটা প্রবলেম আমরা দেখছি, যে ক্ষেত্রে আমরা দেখব ওজন আয়তন সম্পর্কিত গণনা। ওকে, আসছি প্রবলেমটা নিয়ে। ওকে, দেখো এবারে প্রবলেমটা দেখো। প্রবলেমটা কি থেকে কি এটা আমরা দেখি। এটা আমরা প্রবলেমটা হচ্ছে গিয়ে ওজন আয়তন সংক্রান্ত প্রবলেম। ওজন আয়তন সংক্রান্ত প্রবলেম গণনা, ওজন আয়তন সংক্রান্ত গণনা। দেখো 8.8 গ্রাম ফেরাস সালফাইডের সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতা ও চাপে কত লিটার হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়। তাহলে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হচ্ছে কোন দুটো, কার কার বিক্রিয়ায়, ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়। লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হচ্ছে। এর বিক্রিয়াটা প্রথম স্টেপ, আমাকে যেহেতু এই রাসায়নিক বিক্রিয়াটা দেওয়া আছে, সেই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে সমীকরণটা আগে লিখতে হবে এবং সেটা ব্যালেন্স করে। FeS ফেরাস সালফাইড প্লাস H2SO4 সালফিউরিক অ্যাসিড। ওকে, তাহলে দুটো বিক্রিয়া ফেরাস সালফাইড এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হচ্ছে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন সালফাইড। ব্যালেন্স আছে কিনা দেখেনি, Fe1 1 S S H2 H2 SO4 SO4 ব্যালেন্স আছে এটা। এবারে কি বলেছি, ওজন আয়তন অর্থাৎ ফেরাস সালফাইডের ওজন থেকে কত লিটার হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয় নির্ণয় করতে বলেছি। তাহলে এই বিক্রিয়াতে আমরা স্টেপ 2তে কি করব, এর আণবিক ওজন ক্যালকুলেট করব এবং দেখব এটা কত আণবিক ওজন আছে। এর সামনে কিছু নেই মানে কত, 1, তাহলে 1 আণবিক ওজন। এর আণবিক ওজন, ওজনটা ক্যালকুলেট করব। আচ্ছা, তাহলে এর আণবিক ওজন Feর আমি বলে দিই, Feর পারমাণবিক ওজন 56, সালফারের পারমাণবিক ওজন 32 এবং হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে লাগবে না। তাহলে এর ওজনটা করব, এর আয়তনটা করব।
তাহলে এর ওজন করতে গেলে এটার আণবিক ওজন 56 একটা প্লাস 32 যোগ করলে হচ্ছে 88। এর কত আণবিক ওজন পাচ্ছ তুমি? এর এক আণবিক ওজন থেকে হাইড্রোজেন সালফাইড কত আণবিক ওজন পাচ্ছ? এক আণবিক ওজন যদি তুমি আয়তনে বলো সেটা সমানই হয় 22.4 লিটার। তাহলে এক আণবিক ওজন হচ্ছে মানে এটা কত লিটার উৎপন্ন হলো? 22.4 লিটার। এই ধারণাটা থাকতে হবে। আচ্ছা, যদি এক আণবিক ওজন হয় তার মানেই হচ্ছে 1 মোল। প্রশ্নে মোল দিয়েও প্রশ্ন হতে পারে, ওজন মোল। তাহলে যদি আমাকে আণবিক ওজন অর্থাৎ ওজন সংক্রান্ত থাকে তাহলে আমাকে আণবিক ওজন নির্ণয় করতে হচ্ছে। যদি আয়তনে থাকে তাহলে এক আণবিক ওজনের জন্য 22.4 লিটার, যত আণবিক ওজন হবে ইন্টু তত। এক্ষেত্রে এক আণবিক ওজন আসে তার 22.4 লিটার। তাহলে আমি অঙ্কটাতে ঐকিক নিয়মে কি পাচ্ছি না 88 গ্রাম ফেরাস সালফাইড থেকে 22.4 লিটার আমরা হাইড্রোজেন সালফাইড পাই। তাহলে আমরা লিখব কি ঐকিক নিয়মটা কি পাচ্ছি সমীকরণ থেকে? এই স্টেপটা ক্লিয়ার হলো। সেকেন্ড স্টেপে কি জাতীয় প্রবলেম? ওজন আয়তন। তাহলে সমীকরণ থেকে যার ওজন তার আমি আণবিক ওজন করব, আর যার আয়তন আছে তার কত আয়তন। আয়তনের কনসেপ্টটা কি করে করলাম না যদি সেটা এক আণবিক ওজন হয় 22.4 লিটার, যদি যত আণবিক ওজন হবে ইন্টু তত, যদি এটা 2 হতো ইন্টু 2, যদি 3 হতো ইন্টু 3। ওকে, তাহলে এখানে ঐকিক নিয়মটা কি পাচ্ছি? যেহেতু ফেরাস সালফাইড থেকে হাইড্রোজেন সালফাইড বলেছে তাই আমি লিখব 88 গ্রাম FeS থেকে 22.4 লিটার H2S পাওয়া যায়। ওকে, তাহলে একে কত পাওয়া যাবে? 8.8 কত পাওয়া যাবে? একে কত পাওয়া যাবে? 22.4 বাই 88 আর 22.4 বাই 88 ইন্টু 8.8। ওকে, তাহলে এটাকে কাটাকাটি করলে হচ্ছে 0.1, তাহলে এটাকে গুণ করলে হবে 2.24 লিটার। তাহলে উত্তর কি বেরোচ্ছে? উত্তর কি বেরোলো? প্রমাণ চাপ উষ্ণতায় 8.8 গ্রাম ফেরাস সালফাইড থেকে এত লিটার আমরা হাইড্রোজেন সালফাইড পেতে পারি। ওকে, যদি এখানে বলতো প্রশ্নটা যদি এইরকম দেওয়া হতো, আমি আরেকটা বিষয় দেখিয়ে দিই। যদি এটা এরকম বলতো যে কত লিটার না বলে কত মোল হাইড্রোজেন সালফাইড পাওয়া যেত, তাহলে প্রবলেমটা তখন হয়ে যেত ওজন মোল সংক্রান্ত। তাহলে সেক্ষেত্রে কি করতে? আমরা এখানে করতাম 88 গ্রাম FeS থেকে এই জায়গাটাতে কত মোল হতো, যেহেতু এক আণবিক ওজন মানে 1 মোল হাইড্রোজেন সালফাইড পাওয়া যায়। ওকে, তাহলে অঙ্কটাতে কি হতো? 22.4 জায়গায় আমরা কি লিখতাম? 1/88, আর শেষেরটা কি হতো? 1 ইন্টু 8.8/88। তাহলে এখানে করতাম 0.1 অর্থাৎ 0.1 মোল। প্রশ্নটার উত্তরটা ক্লিয়ার? উত্তরটা ক্লিয়ার কিনা বলো? আমাকে যদি মোল হিসেবে অঙ্কটা দিত লিটার না দিয়ে, তাহলে প্রবলেমটা তখন দাঁড়িয়ে যেত ওজন মোল। সেক্ষেত্রে আমরা কি লিখতাম? এই সমীকরণটা করতাম স্টেপ 1। স্টেপ 2তে ওজন মোল সংক্রান্ত আছে মানে যার ওজন, সেক্ষেত্রে আমরা আণবিক ওজন করলাম, যেটার মোল সেটা কত আণবিক ওজন। যদি এক আণবিক ওজন হয় 1 মোল লিখেছি, যেহেতু এটা এক আণবিক ওজন তাহলে 1 মোল 1 মোলের সাথে সমান। তাহলে আমরা লিখতাম 88 গ্রাম FeS থেকে 1 মোল H2S পাওয়া যায়। তাহলে 8.8 থেকে পাওয়া যাচ্ছে এত মোল, অঙ্কিক নিয়মে। ক্লিয়ার? এবারে এই চ্যাপ্টারের যে সমীকরণগুলো থেকে সাধারণত প্রশ্ন আমরা দেখতে পাই, সেই সমীকরণগুলো ডেসক্রিপশানে তার একটি PDF ফরম্যাট করে দেওয়া আছে। আমরা ডেসক্রিপশানে গেলে সেই PDF ফরম্যাটটাকে ডাউনলোড করে নিতে পারবো। ওকে, থ্যাংক ইউ।